আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব উনি পদত্যাগ করার পর শুরুর কয়েকদিন আমরা বেশ শুনেছি, বেশ একটা জল্পনা কল্পনাও ছিল যে কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, মানে বিএনপির রাষ্ট্রপতি কে হবেন। এটা নিয়ে প্রথম 2-3 দিন বেশ জল্পনা কল্পনা হলো। স্থায়ী কমিটির কেউ হবেন নাকি বাইরের থেকে কাউকে নিয়ে আসা হবে, অথবা দেশের বাইরে থেকে কাউকে নিয়ে আসা হবে, এমন আলোচনা শুনলাম। এই সব আলোচনায় কিন্তু আছে, মানে কোনো আলোচনায় বাতিল হয়ে যায়নি। কেউ কেউ বলছিল একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে আনা যেতে পারে, কেউ কেউ এটাও বলছিলেন যে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে করা যায় কিনা। আবার এমনও শুনলাম, একটা পত্রিকায় দেখলাম বেশ তারা জোর সে বললো যে এমন একটা নাকি খুব জোর গুজব আছে এবং জোর আলোচনা আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা যায় কিনা। তো বোঝা গেল সবাই যার যার মতো করে একটা একটা করে ইস্যু পাবলিককে খাওয়াতে চাচ্ছে, গেলাতে চাচ্ছে যে একে বানান, ওকে বানান, তাকে বানান, এরকম আর কি। তো হতে পারে এই সমস্ত প্রবণতা, এই সমস্ত প্রচেষ্টাকে আমি একদম উড়িয়ে দিই না, কিন্তু এক্ষেত্রে একটা মোটামুটি অবশেষে আমরা দেখলাম যে গত রাতে, মানে শনিবার রাতে একটা কনক্রিট ধারণা মতো পাওয়া গেল। সেই ধারণাটা কি, বিএনপির যে স্থায়ী কমিটি আছে, স্থায়ী কমিটি হচ্ছে বিএনপির সর্বোচ্চ যে কমিটি, সেই স্থায়ী কমিটি একটা মিটিং বসেছিল এবং মিটিংয়ে তারা ঠিক করেছেন যে কাকে রাষ্ট্রপতি বানানো যায়। সেই ঠিকটা কীভাবে, তারা একটা সিদ্ধান্তে আসছেন আর কি। রাষ্ট্রপতির নাম ঠিক করেন নাই, তারা একটা সিদ্ধান্তে আসছেন যে তারা কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপতি মনোনয়ন করবেন। কারণ মনোনয়নের প্রথমে ইলেকশনের ব্যাপার আছে, কাজে তবে যেহেতু বিএনপির নিজেরই 2/3 মেজরিটি আছে, কাজে বিএনপির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে কোনো সন্দেহ নাই, দ্বিধা নাই যে তিনি নির্বাচিত হয়ে যাবেন। এটা আমরা আগেও দেখেছি, এটা 91 সাল থেকে আমরা এই প্রক্রিয়া দেখে আসছি। তো বিএনপির স্থায়ী কমিটি কী সিদ্ধান্ত নিল, এটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং আমার বিবেচনায় সবচেয়ে, মানে আমি এটাকে ফানি বলবো নাকি ভয়ঙ্কর বলবো আমি জানি না, আমার জন্য সবচেয়ে আপত্তিকর একটা সিদ্ধান্ত। তারা সিদ্ধান্ত নিয়েছে, আমি বরং আপনাদের পড়ে শোনাই। দৈনিক প্রথম আলোর এই সংক্রান্ত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে যে স্থায়ী কমিটির বৈঠক শিরোনামটা এমন ছিল যে রাষ্ট্রপতির প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলীয় প্রধানকে দিল বিএনপি, এটা শিরোনাম। আর যদি আমি প্রথম লাইনটা পড়ি, প্রথম বাক্যটা আপনারা শুনুন। দীর্ঘ আলোচনার পর রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ন্যস্ত করেছে দলের নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শনিবার রাতে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক হয়। তাহলে দাঁড়ালোটা কি, দাঁড়ালো হলো সর্বোচ্চ যে নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি, তারা মিটিং করেছেন এবং সেখানে দীর্ঘ আলোচনা হয়েছে। দীর্ঘ আলোচনা হয়ে তারা এমন সিদ্ধান্তে পৌঁছেছেন, সেই সিদ্ধান্ত হলো যে জনাব তারেক রহমান দলের যিনি চেয়ারম্যান এবং একই সঙ্গে যিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি ঠিক করবেন যে কাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া যায়। আমি আগে বলেছি বিএনপি যাকেই মনোনয়ন দিবেন তিনি হবেন রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি কে হবেন না হবেন এই দায়িত্বটা দেওয়া হলো কাকে, একজন ব্যক্তিকে। আমরা এই জিনিস আগেও দেখেছি, এটাতেও তাও একটু তারা ঘুরিয়ে ফিরিয়ে খেয়েছে যে তারা একটা মিটিং করেছে, মিটিং করে একজনকে দায়িত্ব দিয়েছে। শাহাবুদ্দিন সাহেব যখন রাষ্ট্রপতি হলেন তখন কিন্তু কেউ জানতো না কে হবে, মানে তৎকালীন যিনি প্রধানমন্ত্রী আছেন উনি আবার এদের সঙ্গে মিটিং করার কোনো প্রয়োজন মনে করেন নাই। উনি একা নিজের কাছে গোপন রেখেছেন, রেখে উনি শেষ মুহূর্তে ঘোষণা করেছেন অমুক হবে রাষ্ট্রপতি। তার মানে রাষ্ট্রপতি একটা নির্দলীয় পদ, কিন্তু মাথায় রাখবেন এটা একটা নির্দলীয় পদ এবং এই নির্দলীয় ব্যক্তিটি কে হবেন সেটা নির্ভর করছে একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর। সেই ব্যক্তিটা কে, তারেক রহমান, সেই ব্যক্তিটা কি খালেদা জিয়া, সেই ব্যক্তিটা কি শেখ হাসিনা, সেই ব্যক্তিটা কে, এটা আমার জানার কোনো প্রয়োজন নেই, এর ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কিন্তু বিষয়টা হলো একজন ব্যক্তি, তিনি হয়তো সবচেয়ে ভালো সিদ্ধান্তটাই নেবেন, কিন্তু একজন ব্যক্তি। এই যে একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর কিছু একটা হয়ে যায়,
কিছু একটা বাধাগ্রস্ত হয়, অথবা কিছু একটা সিদ্ধান্ত হয়, রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়, সর্বোচ্চ রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়, এটাই হলো গণতন্ত্রের জন্য সবচেয়ে মারাত্মক ক্ষতিকর বিষয়। আমি আপনাদেরকে একটা কথা বলি, অনেক পুরনো একটা ঘটনা। আমি যখন একটা দৈনিক পত্রিকার চাকরি করতাম, দৈনিক আমার দেশ পত্রিকার সময় চাকরি করতাম, সেই সময় আমি জাতীয় পার্টির একজন বড় নেতা মিস্টার জিএম কাদের, যিনি চেয়ারম্যান, আমি জিএম কাদের একটা ইন্টারভিউ করতে গিয়েছিলাম। তো ওই লোকটাকে আমি পছন্দ করি পার্সোনালি, যে উনি বেশ লজিক্যাল লোক, কথাবার্তা ভালো বলেন। তো ওনাকে প্রশ্ন করতে করতে এক পর্যায়ে আমি বললাম যে আপনারা তো গণতন্ত্রের কথা বলেন, কিন্তু আপনার যিনি চেয়ারম্যান আছেন, তখন এরশাদ ছিলেন চেয়ারম্যান, তো উনি একা সিদ্ধান্ত নেন কে থাকবেন কে থাকবেন না, কে মহাসচিব হবেন কে মহাসচিব হবেন না, কে কাকে বহিষ্কার করা হবে কাকে বহিষ্কার করা হবে না, উনি একাই সিদ্ধান্ত দেন। এবং এই জিনিসটা আপনাদের দলের গঠনতন্ত্রের মধ্যেও আছে। তো গঠনতন্ত্র যদি এমনভাবে হয় যে একজন ব্যক্তি এককভাবে সিদ্ধান্ত দিবেন যে কী হবে কি না হবে, কাকে বাদ দেওয়া হবে কাকে রাখা হবে, কাকে কি পদ দেওয়া হবে, তাহলে এটা কি গণতন্ত্র হলো? ওনার জবাবটা ছিল তখন এরকম, উনি বলেছিলেন আমরা দলের সবাই মিলে ওনাকে যদি দায়িত্বটা দিই তাহলে এটাই তো গণতন্ত্র। তো আমি জীবনে এরকম হাস্যকর যুক্তি আর খুব কম শুনিনি, সে আমরা দলের সবাই মিলে ওনাকে দায়িত্ব দিয়েছি, অতএব উনি একা যেটা করবেন সেটাই গণতন্ত্র। তো আমরা এখন সেরকম গণতন্ত্র দেখছি যে পুরো স্থায়ী কমিটি মিলে তারেক রহমান সাহেবকে দায়িত্ব দিয়েছেন যে আপনি বলেন কি হবে, যে হবে সেটাই হবে, এটাই গণতন্ত্র। এমনও হতো, এই জিনিসটা বাড়তে বাড়তে কেমন হয় আমি বলি। যেমন আগে আমরা দেখেছি শেখ হাসিনারা বলে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি কে হবে, এই দায়িত্বটাও দেওয়া হতো শেখ হাসিনাকে। অথচ ছাত্রলীগ কিন্তু শেখ হাসিনার কেউ না, শেখ হাসিনার পার্টি কোনো অঙ্গ সংগঠন না। শেখ হাসিনা ছিলেন সভানেত্রী, ছিলেন আওয়ামী লীগের, ছাত্রলীগ আলাদা একটা সংগঠন। সেই সংগঠনের সেক্রেটারি প্রেসিডেন্ট কে হবে সেটা আওয়ামী লীগের যিনি সভানেত্রী তিনি নির্ধারণ করতেন। যুবলীগের কে হবে এটা উনি নির্ধারণ করতেন। স্বেচ্ছাসেবক লীগের কে হবে প্রেসিডেন্ট সেক্রেটারি এটা উনি নির্ধারণ করতেন। এবং আমার ধারণা আগামীতে বিএনপিতেও একই প্র্যাকটিস থাকবে, যে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি কে হবে এটা তারেক রহমান সাহেব নির্ধারণ করবেন, যুবদলের সভাপতি সেক্রেটারি সাহেব কে হবে তারেক রহমান সাহেব নির্ধারণ করবেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেক্রেটারি কে হবে ওটাও তারেক রহমান সাহেব নির্ধারণ করবেন, এবং দেশের প্রেসিডেন্ট কে হবে না হবে সেটাও তারেক রহমান সাহেবই নির্ধারণ করবেন। আমার প্রশ্ন, তারেক রহমান সাহেব কি বলেছেন যে আমি সব নির্ধারণ করব? উনি বলেছেন? আমার ধারণা বলেননি। বাকি যারা আছে সবাই তার উপরে চাপিয়ে দিয়েছে, এটা এক ধরনের মোসাহেবি। এই লোকগুলি এত বড় বড় হয়েছেন, এত বড় সিনিয়র লিডার, এত বড় বড় মন্ত্রী, ওনারা একটা দল চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন, ওনারা সবাই মিলে, আমি নিশ্চিত ওনারা সবাই মিলে ওনার উপর চাপিয়ে দিয়েছেন। এবং এই চাপিয়ে দেওয়ার মাধ্যমে ওনার কাছে দেখাতে চেয়েছেন যে দেখেন আমরা আপনার কতটা অনুগত, আমরা কিছুই বুঝি না, আমরা নাবালক, আমরা কিচ্ছু বুঝি না, আপনি যা বলবেন সে এটাই হবে। এই যে এটাকে আমি আনুগত্য বলবো না, কিন্তু এই যে একজন লোককে বিভ্রান্ত করার একটা প্রক্রিয়া, এর মাধ্যমে ওনারা তারেক রহমান সাহেবকে বিভ্রান্ত করছেন। কেবল তাই নয়, যদি নির্বাচন নিয়ে কোনো সমস্যা হয়, ধরেন এমন একজন লোককে নির্বাচন করা হলো যাকে নিয়ে প্রচুর দেশ জুড়ে বিতর্ক হলো, সেই বিতর্কের দায়ও কিন্তু তারেক রহমান সাহেবকে বহন করতে হবে। কেন উনি এটা করতে যাবেন? কেন ওনার উপর চাপিয়ে দেওয়া হলো? হয়তো ভদ্রলোক কিছু না করতে পারেন নাই, অথবা উনি কেন এটা এনজয় করেছেন আমি জানি না। যদি এনজয় করে থাকেন তাহলে ওনার জন্য আমার দুঃখ হলো। এই জায়গাটাতেই সমস্যা। ধরেন এখনই এনজয় করছেন, হয়তো ভালো করছেন, এরকম করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। এক পর্যায়ে উনি নিজেই সব সিদ্ধান্ত নিজের থেকে দিবেন, তখন আর স্থায়ী কমিটিকে মিটিং করে দীর্ঘ আলোচনা করে ওনাকে দিতে হবে না, উনি নিজেই দায়িত্ব নিয়ে নেবেন। ঠিক আছে, আমি বলবো, আপনারা সবাই চুপ করে থাকেন। যখন এইভাবে কি কারণে নামাজ কেন এই চিন্তাটা আসবে, তখন উনি হয়তো ভাববেন আর আমি তো পারি, আমি তো আগেও করেছি, এই যে আমি সব পারি, এই যে আমি সব ঠিক করি, আমার করা নিয়ে কেউ কোনো প্রশ্ন করে না, এই যে চিন্তাটা, এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা হলো
একজন মানুষকে স্বৈরাচার